হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা তো জানো যে তোমাদেরকে এসএসসি এক্সামিনেশন দিতে হবে। এখন ঘটনা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু 3 মাসের মধ্যে প্রধানত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছেন যে এই 3 মাসের মধ্যে এত বড় নিয়োগ প্রক্রিয়া করা সম্ভবপর নয়। এরকম বিভিন্ন আলোচনা এন্টি আলোচনা চলতে থাকবে, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন রিপোর্টাররা বিভিন্ন রকমের কথাবার্তা বলবেন, বিভিন্ন আলোচনা হবে। এবং তোমরা যারা এই পরীক্ষাতে বসবে, দেখো এখনো পর্যন্ত কনফিউশন এটা আছে যে ফ্রেশাররা বসতে পারবে নাকি শুধুমাত্র 2016 সালের যারা ক্যান্ডিডেট আছেন তো তারা কেবলমাত্র এক্ষেত্রে বসতে পারবেন। এই সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা চলছে। তো শুধুমাত্র আমি যদি ধরেই নিই যে কেবলমাত্র 2016 সালে যারা এক্সামিনেশন দিয়েছে তারা এই পরীক্ষাতে বসতে পারবে, তাহলে এক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কম নয়, অনেক ক্যান্ডিডেট কিন্তু এই এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল। আর ফ্রেশাররা যদি সুযোগ পায় তাহলেও তো ভালো হবে, কিন্তু ফ্রেশাররা যদি সুযোগ পায় তাহলে এক্ষেত্রে আমার মনে হয় যে সিট সংখ্যা বাড়ানোটা খুব জরুরি, কারণ দীর্ঘদিন এক্সামিনেশন হয়নি। তো ফ্রেশারদেরও তো একটা স্বপ্ন থাকে এবং তাদের স্বপ্নেরও কিন্তু আমার মনে হয় যে দাম দেওয়াটা খুব জরুরি। তাহলে কম্পিটিশন হোক এবং কম্পিটিশন ওপেন হোক এবং তার সঙ্গে সঙ্গে সিট সংখ্যা অনেক বাড়ুক, এটা যদি এসএসসি যদি এটা চিন্তা ভাবনা করে তাহলে মনে হয় খুব ভালো হবে, সব দিক থেকেই সঠিক থাকবে। তো যাই হোক, এখন ফ্রেশাররা সুযোগ পাবে নাকি 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা সুযোগ পাবে, এই সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা চলবে। কিন্তু আমার তোমাদেরকে সাজেশনস যে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও এবং তোমরা ওয়েট করো একটা জিনিসের জন্য, সেটি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন। এই নোটিফিকেশনে কিন্তু শেষ কথা বলবে, তার আগে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো তোমাদের হাতেও নেই, প্লাস আমিও হয়তো 100% জানি না। তো সেই কারণের জন্য এই বিষয়গুলো ভাবার কোনো দরকার নেই, বা ভাবনা চিন্তা করেও এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। বিভিন্ন রকমের তর্ক বিতর্ক চলবে, কারণ যেহেতু 100% বিষয়গুলো কারোর কাছেই ক্লিয়ার নয়, সেই জন্য বিভিন্ন রকমের তর্ক বিতর্ক চলবে। কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, যাই হোক না কেন, গতি প্রকৃতি যেদিকেই যাক না কেন, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিপারেশন নিতে হবে এবং সিলেবাস কভার করতে হবে, ভালোভাবে সিলেবাস কভার করতে হবে, সিলেবাসের প্রত্যেকটা টপিকস কভার করতে হবে, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এখন ঘটনা হচ্ছে এই ধরনের এক্সামিনেশনের প্রিপারেশনে যখনই তোমরা সিলেবাস দেখো তখন দেখবে যে হিউজ সিলেবাস। তো আজকে আমি আলোচনা করব যে জুলজি সিলেবাস তোমরা কিভাবে কভার করবে, এরপরে আলোচনা করব বোটানি সিলেবাস কিভাবে কভার করবে, এবং তারপরে আমরা আলোচনা করব ফিজিওলজি সিলেবাস তোমরা কিভাবে কভার করবে। পিজি লেভেলে প্রধানত 3টে সাবজেক্টেই পরীক্ষা দিতে হয় এবং 9-10 লেভেলে প্রধানত 2টো সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। এখন বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্টসদের এটাই হচ্ছে সমস্যা, কেউ হয়তো জুলজি নিয়ে পড়েছে তাকে বোটানি ফিজিওলজি দিতে হচ্ছে, যেমন পিজি লেভেলের কথা বলছি, আবার কেউ হয়তো ফিজিওলজি নিয়ে পড়েছে তাকে কিন্তু জুলজি এবং বোটানিও পড়তে হচ্ছে। তাহলে তোমাকে কিন্তু প্ল্যানিং করে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং এই ধরনের পরীক্ষার প্রিপারেশন যখনই কোনো ক্যান্ডিডেট যখনই নেয় তখন তার মধ্যে কিন্তু একটা হিউজ টেনশন বা একটা হিউজ চাপ কিন্তু তার মধ্যে চেপে বসে। এর কারণটা হচ্ছে এটাই যে এটা তো কোনো স্কুল লেভেলের এক্সামিনেশন নয় যে নাম্বার পেলাম, তার সঙ্গে সঙ্গে নাম্বার পাওয়ার পরে তারপরে আবার পরের পরীক্ষা আছে, কিন্তু এক্ষেত্রে জীবন মরণ সমস্যা যেটাকে বলা হয় যে চাকরির পরীক্ষা, এবং সেই জন্য তোমাদের মধ্যে একটা ইমেন্স প্রেসার থাকে এবং যখনই সিলেবাস দেখবে যে চিন্তা হবে যে তোমরা কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব যে শুরুটা তোমরা কিভাবে করবে, অর্থাৎ কোন টপিকসগুলো কিভাবে পরপর পড়লে তোমাদের প্রিপারেশন খুব দ্রুততার সঙ্গে ভালোভাবে হবে, তো সেটাই তোমাদের সাথে আলোচনা করব। দেখো এক্ষেত্রে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ 9-10 লেভেলে প্রধানত জুলজির সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জুলজির সিলেবাস। দেখতে পাচ্ছ যে বিভিন্ন টপিকস আছে, যেমন জুলজিতে আছে ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন আছে এবং কোঅর্ডিনেটের ক্লাসিফিকেশন আছে। দেখো ক্লাসিফিকেশন কিন্তু হিউজ, যেটা দেওয়া আছে যে ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাসেস উইথ এক্সাম্পলস, অর্থাৎ ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন সাব ক্লাস পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। কোথা থেকে পড়বে, কোন কোন বইগুলো পড়বে সেগুলো আমি পরে আলোচনা করবো। এখন তোমাদেরকে যেটা বলছি যে কিভাবে প্রিপারেশন শুরু করবে, এই যেটা বলছিলাম যে সিলেবাস যখনই দেখো তখনই বসে বসে তুমি ভাবতে ভাবতে এটাই 1 সপ্তাহ কেটে যায় যে কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে। তো সেটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি, কারণ উইল বিগান ইজ হাফ ডান। যে কোনো পরীক্ষার প্রিপারেশন বা যে কোনো কাজেতে ভালো যদি আমরা শুরু করতে পারি তাহলে জানবে যে কাজ অর্ধেকটা এগিয়ে যাবে। তোমাকে খুব প্ল্যানিং করে কেয়ারফুলি কিন্তু প্রিপারেশন নিতে হবে। দেখো ক্লাসিফিকেশন অফ মেজর ফাইল আপ টু সাব ক্লাসেস উইথ এক্সাম্পল এবং কোঅর্ডিনেটেড যে ক্লাসিফিকেশন আছে অ্যামফিবিয়া, রেপটাইলস এবং ম্যামালস আপ টু অর্ডার উইথ এক্সাম্পল, কিভাবে প্রিপারেশন নেবে। যেহেতু জুলজিতে ক্লাসিফিকেশন হিউজ পোর্শন,
আমরা প্রথমত 11-12 যখন পড়ি কিছু অংশ থাকে, যেমন এর আগের মানে এখন তো সিলেবাস চেঞ্জ হয়েছে, সেমেস্টার ওয়াইজ হয়েছে, তাহলে ক্লাসিফিকেশনের কিছু অংশ থাকে। কিন্তু এক্ষেত্রে এই যে জুলজির যে সিলেবাস আছে, জুলজি মানেই কিন্তু প্রধানত ম্যাক্সিমাম পোর্শন ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনটা তুমি পড়ো, এক একটা করে ফাইলাম পড়ো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রিপারেশনগুলোও করো। প্রতিদিন ক্লাসিফিকেশন পড়ো, ঠিক আছে? ধরা যাক আজকে তুমি ক্লাসিফিকেশন পড়লে ফাইলাম, প্রোটোজোয়া, শেষ করলে প্রোটোজোয়া পরিফেরা, পরের দিন নিডারিয়া, টিনোফোরা, তারপরে প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোডা। এইভাবে কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করো। অর্থাৎ তোমার প্রিপারেশন যেমন হবে একদিক দিয়ে ক্লাসিফিকেশন এবং অন্য দিক দিয়ে কিন্তু তুমি শুরু করছো কিন্তু অন্যান্য টপিকসগুলো কিন্তু তুমি পড়ছো। যেটা বলছিলাম, তাহলে ক্লাসিফিকেশন এবং ক্লাসিফিকেশন অর্থাৎ ইনভার্টিব্রেট এবং কর্ডেটের ক্লাসিফিকেশন, এটা প্রথমে স্টার্ট করে, এগুলো তোমাদের চেনা বিষয়। এবং তারপরেই যেখানে চলে যাও সেটা হচ্ছে ইভলিউশন, ঠিক আছে? তারপরেই যেখানে চলে যাও সেটা হচ্ছে ইভলিউশন। দেখো ইভলিউশনে যেটা আছে যে কেমিক্যাল বেসিস অফ অরিজিন অফ লাইফ, তো অরিজিন অফ লাইফে প্রধানত অরিজিন অফ লাইফ এটা তোমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে ডারউইনিজম এবং সিনথেটিক থিওরি অফ ইভলিউশন, হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম ইন রিলেশন টু ন্যাচারাল সিলেকশন, অ্যাডাপ্টেশন আছে অ্যাকোয়াটিক, ভোল্যান্ট এবং ডেজার্ট অ্যাডাপ্টেশন, জুজিওগ্রাফিক্যাল রিমস অ্যান্ড দেয়ার সাবডিভিশন। তাহলে এই অংশটা প্রথমে পড়ে ফেলো। সুতরাং পড়ার শুরুটা কোথা থেকে করছো? প্রথমে ক্লাসিফিকেশন পড়ছো এবং আমি সিকোয়েন্সগুলো তোমাদেরকে বলার চেষ্টা করছি কোনটার পরে কোনটা পড়লে তোমাদের সুবিধা হবে। তাহলে ক্লাসিফিকেশন কিন্তু প্রতিদিন পড়ছো এবং তার সঙ্গে সঙ্গে প্রথমেই ধরো ইভলিউশনকে, কারণ ইভলিউশন তুলনামূলকভাবে ইন্টারেস্টিং এবং তোমরা বিষয়গুলো মোটামুটি জানো। এবং যেহেতু ইভলিউশনে প্রধানত এটাই ডিনোট করা বা এটাই প্রধানত আলোচনা করা হয় কিভাবে এনিম্যালের ইভলিউশন হয়েছে, তাদের কিভাবে চেঞ্জ হয়েছে, সেই জন্য এটা পড়লে কিন্তু তোমাদের বেস তৈরি হয়ে যাবে। তাহলে কেমিক্যাল বেসিস অফ অরিজিন অফ লাইফ, ডারউইনিজম, হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম, অ্যাডাপ্টেশন ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো পড়লে হচ্ছে এই যে পোর্শনটা আছে সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, ঠিক আছে? তাহলে সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, আলট্রাস্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোজোম। দেখো যেহেতু সিলেবাসে কেবলমাত্র এরকম স্পেসিফিক কিছু টপিকস মেনশন করা আছে, কিন্তু আমার সাজেশন হচ্ছে টোটাল বিভিন্ন রকমের সেলুলার অর্গানেলিগুলো পড়বে, তারপরেই এই অংশটা কভার করো, ঠিক আছে? যেমন সাইটোলজি পড়ছো, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে মেন্ডেলিজম, নিও মেন্ডেলিজম মানে ক্লাসিক্যাল জেনেটিক্স, তার সঙ্গে সঙ্গে মলিকুলার বায়োলজি, এই সমস্ত অংশগুলো পড়ে ফেলো, কারণ ইভলিউশনের সঙ্গে জেনেটিক্স তুলনামূলকভাবে অনেকটাই মিল আছে। এরপরে যে জায়গাতে চলে আসতে হবে একটু দেখে নিই। এরপরে যেখানে চলে আসবে তো সেটা হচ্ছে এই অংশটাতে চলে এসো, প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি। খুব ইন্টারেস্টিং অংশ। তাহলে প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজিতে চলে এসো। লাইফ হিস্ট্রি, প্যাথোজেনেসিটি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ এন্টামিবা, হিস্টোলাইটিকা অ্যাসকারিস, ফ্যাসিওলা হেপাটিকা এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তার সঙ্গে সঙ্গে ইমিউনোলজি আছে, তার সঙ্গে সঙ্গে এন্ডোক্রিনোলজি আছে। খুবই ছোট এবং ইজি টপিকস, এগুলো তোমরা সহজেই কিন্তু কভার করতে পারবে। এবং তারপরেই যেখানে চলে আসবে তো সেটা হচ্ছে এনিম্যাল ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। আমি সিকোয়েন্সগুলো বলছি। এনিম্যাল ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রিতে চলে এসো। দেখো খুব বেশি পোর্শন কিন্তু এনিম্যাল ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রিতে নেই, শুধুমাত্র হিমাটোলজি পোর্শন আছে, ক্লটিং, কোয়াগুলেশন, এবিও, ব্লাড গ্রুপ ইত্যাদি এগুলো আছে। নার্ভ ইম্পালস এবং সাইন্যাপটিক ট্রান্সমিশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। তারপরে ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি আছে, এনজাইমের ক্লাসিফিকেশন আছে, ভিটামিন আছে। এই অংশগুলো পড়ে ফেলো, রাইট? এরপরে যে অংশতে চলে আসবে পরপর এগুলো বলার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু অনেকটাই আমার মনে হয় তোমাদের অনেকটাই সুবিধা হবে। তারপরে যে জায়গাতে চলে আসবে, যে যখনই এই অংশগুলো তোমাদের কভার হয়ে যাবে দেখবে যে তোমরা একটু কনফিডেন্স পেয়ে যাবে। এরপরে যে জায়গাতে চলে আসবে সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া, টিনিডিয়াম, বুক লাং, বুক গিলস, নেফ্রিডিয়া, ফ্লেম সেল, ম্যালপিজিয়ান টিউব এবং গ্রিন গ্ল্যান্ড, এদের স্ট্রাকচার, এদের এক্সাম্পল পড়বে। এবং তারপরেই কর্ডেটের এই অংশতে চলে এসো, মানে স্পেশাল ফিচার্স, ফিল্টার ফিডিং ইন ব্র্যাঙ্কিওস্টোমা ইত্যাদি এই অংশগুলো তোমরা পড়ে ফেলবে। এবার একটু তোমাদেরকে বলি যে এই সমস্ত টপিকসগুলো কিন্তু হিউজ পোর্শন, আমি সাজেশন নিয়েও আলোচনা করবো, অর্থাৎ প্রত্যেকটা টপিকস থেকে কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা বুঝতে পারো যে কোন অংশগুলো প্রধানত ইম্পর্টেন্ট। তো সেগুলো কিন্তু প্রত্যেকটা টপিকস থেকে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এরপরে যে পোর্শনটা ধরবে তো সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি। ডেভেলপমেন্টাল বায়োলজি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং পোর্শন। এই পোর্শন মানে ডেভেলপমেন্টাল বায়োলজি কিন্তু একটু স্লো পড়তে হবে, র্যাপিড রেটে কিন্তু পড়লে হবে না। প্রতিদিন দুটো করে টপিকস পড়ো, স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস, ফার্টিলাইজেশন, ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড চিক। তাহলে
একদিনে স্পারমাটোজেনেসিস, উজেনেসিস এবং ফার্টিলাইজেশন পড়ে ফেলো, তারপরে একদিনে ক্লিভেজ পড়ো, নেক্সট দিনে গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগ অ্যান্ড চিক, তারপরে প্লাসেন্টা ইন ম্যামাল এবং অর্গানাইজার কনসেপ্টের জন্য 2 দিন নাও। সুতরাং মোটামুটিভাবে 6 দিন আছে, তো 10 দিনের মধ্যে ডেভেলপমেন্টাল বায়োলজি কিন্তু তোমাদেরকে কভার করে ফেলতে হবে। এরপরে যে অংশটাতে চলে আসবে সেটা হচ্ছে ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ। ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ এই পোর্শন পড়বে, এবং তারপরে একদম সব শেষে চলে এসো ইকোনমিক জুলজি। ইকোনমিক জুলজিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাকুয়াকালচার আছে, সেরিকালচার আছে, পেস্ট আছে, এনিম্যাল হাজব্যান্ড্রি আছে। এবার তোমাদেরকে বলি যে এই অংশগুলো তোমরা কোথা থেকে পড়বে এবং কিভাবে পড়বে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে। দেখো, তোমাদের কাছে যে নোটস আছে এই নোটসগুলো কিন্তু আমার মনে হয় সেই সমস্ত নোটসগুলো সাফিসিয়েন্ট। এতদিন ধরে তোমরা যা পড়েছো, তো সেই নোটস এর ওপরে ভরসা রাখো, তোমার নিজের নোটসের উপরে ভরসা রাখো। তো সেগুলো এখন বের করে নাও। এখন বিষয়টা হচ্ছে যে তোমার কাছে সমস্ত মেটেরিয়ালস নিশ্চয়ই আছে, তো তুমি পড়তে বসার আগে আগে আমি যেরকমভাবে সিকোয়েন্স বললাম, সিলেবাসের মধ্যে এই সিকোয়েন্সগুলোকে এরকমভাবে লিখে নাও, ঠিক আছে? যেমন ইনভার্টিব্রেট, ভার্টিব্রেটের ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু তুমি কন্টিনিউ করছো, এবং তারপরেই আমি যেটা বললাম যে প্রথম শুরু করো ইভলিউশন দিয়ে, তারপরে শুরু করো সাইটোলজি এবং জেনেটিক্স দিয়ে, তারপরে যে টপিকস তুমি পড়বে সাইটোলজি এবং জেনেটিক্স। এইভাবে এই যে সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে নাম্বারিং করে নাও, এবং করার পরে তারপর কি করবে, তাহলে একটা প্ল্যানিং করে ফেললে, মানে সিলেবাসের মধ্যে এই অংশগুলো আছে তুমি এইভাবে পড়বে, সিকোয়েন্সটাকে তুমি মেনটেন করে নিলে। সিকোয়েন্সটাকে মেনটেন করার পরে এবার কি করবে, এরপরে তোমার যে নোটসের খাতা আছে, তুমি এতদিন ধরে যা পড়েছো, যা বই পড়েছো, সেগুলো একটু হাতের কাছে নিয়ে নাও। হাতের কাছে নিয়ে সেটাকে অ্যারেঞ্জ করে নাও। আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত কাজগুলো করে ফেলো। আমি যেগুলো বলছি, এই 1 সপ্তাহ পড়তে হবে না, তুমি প্ল্যানিং করে নাও যে কিভাবে তুমি সামনের কয়েকদিন এগোবে, রাইট? এরপরে তোমার যে বইগুলো আছে সেই বইগুলোকে হাতের কাছে নাও, এবং তার সঙ্গে সঙ্গে যে নোটসগুলো আছে সেই নোটসগুলোকে হাতের কাছে নাও, এবং নোটসগুলোকে নিয়ে সেগুলোকে যেটা করবে যে প্রত্যেকটা অংশ, মানে এই যে অংশগুলো আছে, ধরা যাক প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি, এগুলোকে সেপারেট করে ফেলো, ঠিক আছে? অর্থাৎ ধরা যাক জুলজির বিভিন্ন নোটস তোমার ছড়িয়ে ছিটিয়ে আছে, স্ক্যাটার্ড হয়ে আছে, তো তুমি কি করবে, এগুলো এক একটা করে ফাইল করে ফেলো, এক একটা করে ছোট ছোট ফাইল কিনে নাও, এবং সেই ফাইলের মধ্যে এগুলোকে রেখে দাও। সুতরাং প্যারাসাইটোলজি, হিস্টোলজি, এন্ডোক্রিনোলজি একটা ফাইলের মধ্যে ঢুকে যাবে। ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ এই টপিকসগুলো, তোমার যে নোটস আছে সেগুলোকে একটা ফাইলের মধ্যে করে নাও, এবং করে নেওয়ার পরে তারপরে পড়ো। এই কাজটা করার জন্য মোটামুটি 3 থেকে 4 দিন সময় দাও। এটা কিন্তু খুব ভাইটাল। দেখো, প্ল্যানিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি প্ল্যানিং করে ফেলো যে আমি এইরকম ভাবে সিলেবাস কভার করব, তাহলেই দেখবে যে তুমি অনেক কনফিডেন্স পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার পড়তেও অনেকটা ভালো লাগবে। এবং এর সাথে সাথে কিছু এমসিকিউ বইও তুমি হাতের কাছে রেখে দাও। যেমন এমসিকিউ বই বলতে আমি কিছু ইম্পর্টেন্ট বইয়ের কথা বলছি, যেমন নিটের যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এসছে, এরকম অ্যারিহেন পাবলিকেশনের 34 ইয়ার্স নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার থাকে। টপিকসগুলো পড়ার সঙ্গে সঙ্গে এমসিকিউগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এর সাথে সাথে আর একটা বইয়ের কথা বলছি যে ইউথ কম্পিটিশন সাকসেস। ইউথ কম্পিটিশন সাকসেসে বিভিন্ন রকমের প্রশ্ন আছে আর কি দেওয়া আছে, যেমন টিজিটি এবং পিজিটিতে যে কোয়েশ্চেন্স এসেছে বিভিন্ন স্টেটে, তো সেই সমস্ত প্রশ্নগুলো প্রদত্ত জুলজি এবং বোটানির দেওয়া আছে। তো এই ইউথ কম্পিটিশন সাকসেস এই বইটা কিনে নাও। মোটামুটি 2টো বই, এমসিকিউ বই তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, এবং তার সঙ্গে সঙ্গে থিওরিগুলো যদি ভালো করে পড়ো, এবং এর সাথে সাথে আর একটা কাজ করবে, সেটা হচ্ছে যে সিএসআইআর নেটের গ্রুপ বিতে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো একটু তোমরা দেখে রাখতে পারো। তাহলে আমি যেটা বলতে চাইছি যে নিটের জন্য ইজি লেভেলের কোয়েশ্চেন্স, মানে +2 লেভেলের কোয়েশ্চেন্স, তারপরে ইউথ কম্পিটিশন সাকসেস মানে মডারেট লেভেলের কোয়েশ্চেন্স তোমার প্র্যাকটিস হয়ে যাবে, এবং শেষে আমি যেটা বলছি যে সিএসআইআর নেটের গ্রুপ বির কোয়েশ্চেন্স মানে একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন্স তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এর সাথে সাথে থিওরিগুলো কিন্তু ভালো করে পড়ো, এবং থিওরির মধ্যে যে সমস্ত অংশগুলো ইম্পর্টেন্ট পোর্শন আছে সেগুলো বেশি বেশি করে স্ট্রেস দাও। এরকমভাবে প্রধানত সময়কে ভাগ করে নাও, যে সকালে হয়তো তুমি আজকে ধরা যাক সোমবার, তো সোমবার তুমি কোনো একটা টপিকস পড়লে, ধরা যাক তুমি ইভলিউশনটা টোটাল কমপ্লিট করলে বা ইভলিউশন পড়লে, এবং সন্ধ্যা থেকে আর থিওরি পড়বে না, সন্ধ্যেবেলা আবার এমসিকিউ প্র্যাকটিস করো, পরের দিন আবার সকালবেলা এমসিকিউ প্র্যাকটিস করো, এবং সন্ধ্যেবেলা থিওরি পড়ো। এরকমভাবে
প্রিপারেশন নাও, তাহলে দেখবে যে তোমাদের মধ্যে যে একটা চাপ তৈরি হয়েছে যে কিভাবে পড়বে, কিরকম ভাবে প্রিপারেশন নেবে, এটা কিন্তু তোমরা অনেকটাই রিমুভ করতে পারবে এবং তোমার একটা কনফিডেন্স তৈরি হবে এবং এই কনফিডেন্সের উপর বেশ করে সহজেই কিন্তু তুমি এই এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। মনে রাখবে কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি কিভাবে পড়ছো এবং পাওয়ার ইচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এরকম হয় যে প্রিপারেশন নিতে নিতে অনেক কিছু পড়তে পড়তে স্টুডেন্টসরা প্রথমত এক্সস্টেড হয়ে যায় এবং তারা মাঝপথে হাল ছেড়ে দেয়, এরকম যেন না হয়। তুমি নিজের প্রতি আস্থা রাখো, তোমার কাছে যে নোটসগুলো আছে সেই নোটসগুলোকে হাতের কাছে সাজিয়ে নাও এবং সেইগুলোকে ভালো করে পড়ো। এবং আমি যে বইগুলোর কথা বললাম, এই 3টে বইয়ের কথা বললাম, এই বইগুলো থেকে এমসিকিউ কিন্তু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, তাহলেই দেখবে যে প্রিপারেশন তোমাদের ক্রমশ এগিয়ে যাবে। এবং এইরকম সিকোয়েন্স কিন্তু তুমি যদি মেনটেন করো তাহলে সহজেই এই এসএসসি এক্সামিনেশনের জন্য তোমরা সহজেই কিন্তু 100% প্রিপেয়ার্ড হয়ে যাবে। দেখো, এই পরীক্ষাটা তো এরকম নয় যে কোনো একটা রকেট সায়েন্স, মানে যে মহাকাশযান পাঠাতে হচ্ছে এইরকম টাইপের ডিফিকাল্ট ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাকে দেওয়া হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স তুলনামূলকভাবে ইজি আসে, তোমরা জানো। একটু যদি তোমার পড়া থাকে, একটু যদি তোমার মনে রাখার ইচ্ছা থাকে, তাহলে সহজেই কিন্তু তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তো এই বিষয়গুলোই বলার ছিল। আজকে আমি মেনলি এটাই আলোচনা করলাম যে জুলজিতে তোমরা কেমন সিকোয়েন্স মেনটেন করবে সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এবং আবারও বলছি যে তোমাদের কাছে যে নোটস আছে সেই নোটসগুলোর প্রতি ভরসা রাখো। আমি হয়তো কিছু নোটস আমি প্রোভাইড করি জেনারেলি, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কাছে যে নোটস আছে সেই নোটসগুলোর প্রতি ভরসা রাখো। তুমি এতদিন ধরে যা পড়েছো তো সেগুলোর প্রতি ভরসা রাখো, তার উপর বেশ করেও তুমি যদি পড়াশোনা করো তাহলেও কিন্তু এই পরীক্ষাতে তুমি সহজেই ক্র্যাক করতে পারবে। তোমরা অনেক সময় এরকম ভাবছো যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হলে ভালো হতো, কারো গাইডেন্সে থাকলে ভালো হতো। দেখো, আমি তোমাদেরকে এটা বলি যে তোমরা তো অলরেডি বিভিন্ন স্কুলে পড়াচ্ছ, তোমরা তো স্টুডেন্টসদেরকে তো তোমরাই তো গাইড করো, তাহলে তুমি জানো কিভাবে প্রিপারেশন নিতে হবে। সুতরাং এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নোটসগুলোকে কালেকশন করে বা এই মেটেরিয়ালসগুলোকে কালেকশন করে শুধুমাত্র পড়ে যাওয়া এবং এমসিকিউগুলোকে প্র্যাকটিস করা, দ্যাটস ইট, এছাড়া আর কিছু নয়। তো কোনো একটা ভালো জায়গাতে তোমাকে পড়তে হবে, ভালো তোমাকে মক টেস্ট দিতে হবে। আমার মনে হয় যে এই সমস্ত চিন্তাগুলো বা এই দুশ্চিন্তাগুলো বেশি আমার মনে হয় যে না করাই ভালো। নিজের প্রতি আস্থা রাখো, নিরবিচ্ছিন্নভাবে প্রিপারেশান নাও। সেলফ প্রিপারেশান কিন্তু আমার মনে হয় এসএসসি এক্সামিনেশনের জন্য বেস্ট প্রিপারেশান। আমি 3বার এসএসসি এক্সামিনেশন আমি ক্র্যাক করেছি এবং আমি কিন্তু কোথাও কোনো রকম কোচিং নিইনি। আমার যা নোটস ছিল তো সেই নোটসগুলোই আমি পড়তাম। শুধুমাত্র এরকম হয়েছিল যে প্রথমবার যখন এসএসসি এক্সামিনেশন দিয়েছিলাম ইন্টারভিউ আমার ভালো হয়নি, সেই জন্য সেকেন্ড টাইম 2007 সালে আমি যখন এসএসসি এক্সামিনেশন, তখন আরএলএসটি ছিল, তো সেটা যখন আমি ক্র্যাক করেছিলাম সেই সময় রিটেনে ক্র্যাক করেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যে ফার্স্ট টাইম ইন্টারভিউটা আমার ভালো হয়নি, সেই জন্য ইন্টারভিউর জন্য আমি মক ইন্টারভিউতে ভর্তি হয়েছিলাম। সেই সময় রাইস মাইস এই সমস্ত কোচিং সেন্টার ছিল, তাহলে আমি মাইসে ভর্তি হয়েছিলাম, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু থিওরি এবং কোয়েশ্চেন সেগুলো কিন্তু আমি নিজেই আমি প্র্যাকটিস করেছিলাম। এবং সেই জন্য আমার সেলফ রিয়েলাইজেশন হচ্ছে এটা যে তুমি যদি প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে। এরকম নয় যে কোনো স্যারের কাছে পড়লে না মানে তুমি পারলে না, সুতরাং এরকম কিন্তু ব্যাপারটা নয়। তাহলে তোমরা জানো যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে। এখন যে কাজটা সেটা হচ্ছে যে একটু সময় বের করে নিয়ে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে এবং যে সিকোয়েন্স বললাম এরকমভাবে সিকোয়েন্স নিয়ে তোমরা প্রিপারেশন নাও, দেখবে যে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকালে ভালো থেকো। পরের দিন আমরা আলোচনা করব ভুটানের প্রিপারেশন তোমরা কিভাবে নেবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।